গণঅভ্যুত্থানের পরে জাতীয় রাজনীতিতে সংস্কার ব্যাপক ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন করে দিয়েছে। তাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতামত এবং আলোচনার সাপেক্ষে রিপোর্ট তৈরিও মোটামুটি চূড়ান্ত। একটা কমিশন করার দরকার ছিল, যেটা হয়তো সরকার করে নাই, সরকার মাথায় ছিল না, না হলে ওই বিষয়টা স্কিপ করেছে, তাদের সেন্সিটিভ মনে হয়েছে। সবকিছু সংস্কারের আগে রাজনীতির সংস্কারটা আগে দরকার ছিল, কারণ এই রাজনীতিতেই তো রাষ্ট্র চালাবে। যত সংস্কার কমিশন সুন্দর সুন্দর প্রস্তাবনা দেয়, সেটা বাস্তবায়ন করবে কিছু এই সরকার, এবং মনে হয় বেশিরভাগ অংশ পরবর্তী নির্বাচিত সরকারকে বাস্তবায়ন করতে হবে। সেখানে রাজনৈতিক দলগুলোর সংস্কার, বিশেষ করে রাজনৈতিক সংস্কার নিয়ে যদি আলোচনা না হয়, তাহলে আসলে অন্য সংস্কার কতটুকু কার্যকর হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্র রাজনীতির সংস্কারের কথা ওই জাতীয় যেহেতু জাতীয় রাজনীতির সংস্কারের কথা আলোচনা হচ্ছে, তাহলে ওয়াই নট ছাত্র স্টুডেন্ট পলিটিক্স। রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কথা বলে, সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলে। যারা আমরা যদি ধরি লাস্ট এই 32 বছরে বা 33 বছরে সংসদীয় গণতন্ত্রে যারা ক্ষমতায় ছিল, সেই দলগুলো তাদের নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চায় কতটুকু সেটা প্রয়োগ করেছে সেটা আপনারা জানেন। তার রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে, নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া যদি সঠিক না থাকে, তো জাতীয় নির্বাচনের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া কতটুকু তারা শুদ্ধ করবে, কতটুকু গণতান্ত্রিক চর্চার প্রাতিষ্ঠানিক রূপদান করবে। আমাদের শেষের আজিজুল ভাই যেটা বলেছে এটা ঠিক তাই, শুধু 15 বছরের আইন সবকিছু হবে না, 53 বছরের সংকট এবং নানান ধরনের অভিজ্ঞতা পরিস্থিতির আলোকে কিন্তু আজকে এই বিশেষ করে আমরা জুলাই গণঅভ্যুত্থানের আগে যে বড় একটা সংকট ফেস করেছি এবং অসংখ্য মানুষের আত্মত্যাগ, রক্তদান, সংগ্রামের মধ্যে দিয়ে একটা পরিবর্তন হয়েছে। আমরা চাই না যে আর আমাদেরকে সেই আন্দোলন করতে হোক, রক্ত দিতে হোক, জীবন দিতে হোক। যার কারণে আমরা মনে করি যে এই আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, জাতিকে নতুন করে পথ দেখিয়েছে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির একটা পরিবর্তন হোক। সেই পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র সংসদগুলো অন্যতম একটা বড় পথ এবং নিয়ামক হতে পারে। যেমন ধরেন আমাদের কথাই ধরেন, আমাদের এই রাজনৈতিক অগ্রযাত্রায় 2008 সালে আমরা এই কোটা সংস্কার আন্দোলন সর্বপ্রথম শুরু করি। দীর্ঘ আন্দোলন 8 মাস ব্যাপী, 8.5 মাস ব্যাপী আন্দোলন ছিল। আমরা 17 ফেব্রুয়ারি শুরু করেছিলাম, সেটা অক্টোবরের 4 তারিখ প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছিল। আমরা কোটা বাতিল চাই নাই পুরোপুরি, সে সময় সংস্কার চেয়েছিলাম। সরকার চালাকি করে কোটা বাতিল করেছে যেন এটাকে তারা ফিরিয়ে আনতে পারে। তারপরে আমরা মনে করেছিলাম যে দীর্ঘ আন্দোলনের ফল এবং নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম এর মধ্যে দিয়ে একটা আংশিক বিজয় হয়েছে, পরবর্তীটা দেখা যাবে। 2024-এ যখন সেই আংশিক বিজয়টুকু আদালতকে ব্যবহার করে কেড়ে নেওয়ার চেষ্টা করা হলো, সেই সময়ের আন্দোলনের প্রত্যক্ষদর্শী নেতৃত্ব এইখানে যারাই আছেন অনেকেই সে সময় আপনার ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে ছিলেন কিংবা আন্দোলনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। তারা আবার আন্দোলনের ডাক দিয়েছেন, ছাত্ররা রেসপন্স করেছেন এবং শেষ পর্যন্ত সেটা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের এক দফা আন্দোলনের রূপ নিয়েছে। রাজনৈতিক দলগুলো এখানে সমর্থন দিয়েছে। আমরা 2018 সালে শিক্ষক আন্দোলনের পরে যারা বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছিলাম, তারা কিন্তু বিভিন্ন আড্ডা এবং আলাপে এই আলোচনাটা নিয়ে এসেছিলাম যে কোটা একটা আংশিক সংস্কার হয়েছে। রাষ্ট্রের এরকম অনেক জায়গা আছে যেগুলো সংস্কার না হলে আসলে শুধু কোটার সংস্কার করে তো লাভ হবে না। রাষ্ট্র সংস্কারের জন্য রাজনৈতিক সংস্কার প্রয়োজন আছে, তার জন্য তরুণদেরই আমি মনে করি যে ভূমিকা নিতে হবে। কারণ এই দেশের ঐতিহাসিক যত পট পরিবর্তন সেটা কিন্তু তরুণদের হাত ধরেই। 52 ভাষা আন্দোলন বলেন কিংবা 71-এর মুক্তিযুদ্ধ বলেন, আমাদের জাতীয় নেতৃবৃন্দ কিন্তু এই মুক্তিযুদ্ধের সংগ্রামকে বেগবান করার জন্য যে ধাপগুলো জাতীয় নেতৃবৃন্দের চেয়ে ছাত্র নেতৃবৃন্দ সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছে। স্বাধীনতার ইশতেহার পাঠ থেকে শুরু করে বাংলাদেশের পতাকার ডিজাইন, পতাকার উত্তোলন, জাতীয় নেতৃবৃন্দকে গাড়িতে যখন পতাকা বেঁধে দিয়েছিল তারা অনেকে সেটা খুলে ফেলেছে যে এটা তো দেশদ্রোহী অপরাধ হবে। ছাত্ররা কিন্তু ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় ডাকসুর
নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ পতাকা উত্তোলন করে দিয়েছিলেন 2রা আগস্ট। তো এই রাষ্ট্র সংস্কারের জন্য তরুণদেরকে যেভাবে আই হেট পলিটিক্স জেনারেশন একটা তৈরি হচ্ছে, এদেরকে কিছু পলিটিক্সের দিকে আগ্রহী করে তোলা দরকার। কারণ আলটিমেটলি তো রাজনীতিতে রাষ্ট্রটা চালায়, সংস্কার করে। আমরা একটা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি, বিশেষ করে 2019 সালে ডাকসু নির্বাচনে জয়লাভের পরে, এবং পরিসরটা যাই হোক, সারা বাংলাদেশে তো আমরা একটা নাড়া দিতে সক্ষম হয়েছি। বিদ্যমান রাজনীতি তো আমরা চ্যালেঞ্জ করতে পেরেছি। আবার এখন এই আন্দোলনের মধ্যে দিয়ে আরো ব্যাপক বা বড় একটা অংশের নেতৃত্ব পরিচিত হয়, তারা একটা রাজনৈতিক প্রক্রিয়ার কথা ভাবছে। আমি মনে করি এটা আরো ভালো উদ্যোগ যদি তারা ভালোভাবে রাজনীতি করে। তবে অবশ্যই এখানে যে বিষয়টি আলোচনা হচ্ছে লেজুর ভিত্তিক রাজনীতির কথা। লেজুর ভিত্তিক শব্দটা কোথা থেকে আসতো? যে রাজনৈতিক দলগুলোর যখন ছাত্ররা একবারে, বিশেষ করে ছাত্র শিবির কিংবা বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রকৃত অর্থে এই অভিযোগটা কম যে রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী স্রেফ লাঠিয়াল বাহিনীর ভূমিকায় থাকে, এবং যার ফলে তাদের এই যে পেশি শক্তি ধরে রাখার জন্য, পেশি শক্তি বাড়াতে, প্রবীণ করার জন্য, ক্যাম্পাসে আধিপত্য কায়েমের জন্য একটা বাহিনীর প্রয়োজন হয়। এগুলো চালানোর জন্যই ক্যান্টিন থেকে তাদেরকে চাঁদা নিতে হয়, বিশ্ববিদ্যালয়ে কোনো উন্নয়নমূলক কাজ হলে সেখান থেকে আপনার অংশ নিতে হয় টেন্ডারের মাধ্যমে, কিংবা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের মাধ্যমে পয়সা ইনকাম করতে হয়। এইটা বামপন্থী এবং ছাত্র শিবির বা ইসলামী ছাত্র সংগঠন তাদের মধ্যে কিন্তু এই অভিযোগগুলো কম। অন্যান্য যারা মোটামুটি ক্ষমতার আশপাশে ছিল তাদের বিরুদ্ধে এই অভিযোগটা বেশি। সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনটা যখন ছিল, অবশ্যই তখন একেবারে রাজনীতি পরিশীলিত ছিল, পরিপাটি ছিল সেটা না। কিন্তু যেমন আমরা 2019 সালে নির্বাচিত হওয়ার পরে আমরা কিন্তু ওই রকম একটা পরিস্থিতির মধ্যেও ছাত্রলীগকে কিছু কিছু জায়গায় চ্যালেঞ্জ করতে পেরেছিলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে দেখেন ছাত্র দলের মধ্যে একটা বড় সংগঠন, তাদের চলাচলের প্রবেশই নিষিদ্ধ ছিল, কিন্তু এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তাদের অ্যাক্টিভিজম কিংবা ক্যাম্পাসে প্রবেশের একটা সুযোগ তৈরি হয়েছিল এবং স্বাভাবিক কার্যক্রম তারা করেছিল, কিছুটা পরিবেশ তৈরি হয়েছিল এবং শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিবাদের চেতনা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়, আমি কিন্তু 2019 সালে কামরুল স্যার ছিলেন সে সময়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির যে দুর্নীতি বিরোধী আপনার অভিযোগে যে আন্দোলন ছিল, আমরা ওখান থেকে সেখানে কিন্তু সংহতি জ্ঞাপন করেছিলাম, তাদের সাথে ছিলাম সেই আন্দোলনে। আমাদের মধ্যে যোগসূত্র তৈরি হয়েছিল একটা প্রোগ্রেসিভ রাজনীতিকে কেন্দ্র করে। সেটা কিন্তু ডাকসু না হলে কিন্তু আমাদের সেই রাজনীতিতে আসা হতো। এই ডাকসু কিংবা জাকসু রাকসু ছাত্র সংসদ নির্বাচনগুলো সেই সময় যদি ধারাবাহিকভাবে হতো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আরো একটা ভালো প্রোগ্রেসিভ স্টুডেন্ট গ্রুপ তৈরি হতো। এখন সুযোগ হয়েছে, অবশ্যই এই সুযোগ মিস করা যাবে না। আরিফ হোসেন যেটা বলেছে, অবশ্যই আমি মনে করি ছাত্রদেরকে এই দাবিতে রিসিভ হওয়া উচিত, এবং দাবি অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হয়, নির্বাচন হয়, শিক্ষকদের নির্বাচন হয় প্রতি বছর, তাহলে ছাত্রদের নির্বাচন কেন হবে না? ছাত্র সংসদের নির্বাচন কেন হবে না? ছাত্রদের নেতৃত্ব, তাদের নেতৃত্ব তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে প্রশাসনের সাথে একটা নিবিড় ভাবে কাজ করার সুযোগ আছে। এখন তো বৈষম্য বিরোধী আন্দোলনের ফোকাস নেতৃবৃন্দ একটু স্পেস পাচ্ছে, এটা তো বেশি দিন থাকবে না। যদি একটা ন্যাশনাল ইলেকশন হয় 1 বছর পরে আর থাকবে না। তাহলে এখন তারা যেভাবে শিক্ষার্থীদের কমন শিক্ষার্থীদের জন্য কিছুটা কাজ করার স্পেস পাচ্ছে, 1 বছর পরে আর পাবে না। বাট এইবার ট্রেন্ড যদি শুরু হয়ে যায়, সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো এই ট্রেন্ডকে আর থামাতে পারবে না। এবং আমাদের সাংবাদিক আমাদের প্লাবন ভাই যেটা বলেছিল, একটি যে ছাত্র নেতৃবৃন্দ ভালো ভালো কথা বলে, কিন্তু যেই দায়িত্ব পায় তাদের মধ্যে খুব বেশি পরিবর্তন দেখা যায় না, কিংবা বড় বড় সংগঠনগুলোর মধ্যেও কমিটমেন্টের অভাব। এখন দেখেন, দোষ ত্রুটি ভালো মন্দ মিলেই তো আমাদের সমাজ এবং বাস্তবতা। 60-70-এর দশকের ছাত্র রাজনীতিটা আপনার বিশেষ করে আমরা যদি ধরি এরশাদের সময় 80-র দশকের ছাত্র রাজনীতি কিন্তু অনেক ডিফারেন্ট। 80-র দশকের আনুমানিক ছাত্র রাজনীতি নৈতিক অধঃপতন শুরু হয়, বিশেষ করে সামরিক শাসক এরশাদের আমলে এবং তার কিছুটা তার পূর্বেও ছাত্রদেরকে নানান ধরনের প্রলোভন দেখিয়ে যারা ক্ষমতায় অবৈধভাবে থাকার চেষ্টা করছে, তারা ছাত্রদেরকে ব্যবহার করার একটা প্রবণতা তৈরি করছে। বাট সেটা 60-এর দশকে কিংবা মুক্তিযুদ্ধের আগে বা মুক্তিযুদ্ধের পরপরও বিশেষ করে অন্তত 5-7 বছর এই প্রবণতাটা ছিল না, কারণ তখন তারা এই অঞ্চলের
মানুষের অধিকার শোষণ এবং মানুষের শোষণ এবং শোষণের বিরুদ্ধে মুক্তির জন্য লড়াই করেছে। জাতীয়তাবাদের প্রশ্নে তারা এক এবং ঐক্যবদ্ধ ছিল। আবার যখন দেশ স্বাধীন হয়েছে তখন কিন্তু বিভিন্ন ধরনের বিভাজন তৈরি হয়েছে। ঠিক এখন যেটা বলছেন যে 24-এর গণ অভ্যুত্থানের পূর্বে এক ধরনের রাজনীতি ছিল, এখন আরেক ধরনের রাজনীতি হচ্ছে। আচ্ছা, এই গণ অভ্যুত্থানের আগে কেউ কি বলছিল এইখানে যদি শিবির থাকে আমি এখানে এই রাস্তায় নামবো না, এখানে জামাত থাকলে আমি নামবো না, ওইখানে বাম থাকলে আমি নামবো না? তাহলে এখন কেন এরকম একটা বিগ পরিবর্তনের পরে এখন এই যে আজকে এখানে দুটো ছাত্র সংগঠন এসে আবার বলছে যে শিবির থাকলে তারা থাকবেন? শিবিরের অপরাধ ছাত্র সংগঠনগুলোর যেগুলো নতুন আদর্শিক চর্চা করে শিবিরের জনপ্রিয় এটা অস্বীকার করা হয়নি। তাদের তো খারাপ কাজ হ্যাঁ যদি থাকে তাদের কিন্তু অভিযোগ অনেকে বলছে, আমরা শুনে আসছি রক কাটে এইটা করে ওইটা করে কিন্তু আমরা দেখি নাই। যদি রক কাটে তার বিরুদ্ধে আপনারা দাঁড়ান, কিংবা তাদের যদি অপকর্ম হয় সবাই দাঁড়ান, শুধুমাত্র শিবির না, সেটা অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী আন্দোলন, বাম সংগঠন যারাই করুন, যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে কিংবা শিক্ষার পরিবেশে বিঘ্ন ঘটাবে তাদের বিরুদ্ধে দাঁড়ান। কিন্তু আপনারা যেমন কামরুল স্যারের কিছুদিন আগে দেখলাম কয়েকজন ছাত্ররা একটা বিষয়টা প্রতিক্রিয়া দেখিয়েছে এবং সেটা তালা মারার মতো পরিস্থিতি এরকম হুমকি দিচ্ছে। এখন তারা কিন্তু আমি যতটুকু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি না, একটা প্রোগ্রেসিভ মুভমেন্টে সবসময় তার একটা ব্যক্তিগত ভূমিকা আমরা লক্ষ্য করেছি। এবং বিশেষ করে এখানকার ছাত্র শিক্ষকদের মধ্যে যে বন্ডিং সত্যিকার অর্থে এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কম আছে। এখন আমার ডেটটা মনে নেই, কিন্তু যেদিন ছাত্ররা সম্ভবত ভিসির বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে আক্রমণ করেছিল, তারা ভিসির ওখানে জবাব দিতে চাইতে গিয়েছিল, ওখানে ছাত্রলীগ এবং বহিরাগতরা সেটা হামলা করলো এবং তাদের উপরে মানে লাঠিচার্জ করলো। শিক্ষকরা কিন্তু ছাত্রদের পাশে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চিত্র অনেকদিন আমরা দেখিনি। অবশ্যই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু ঠিক শহরের সেন্ট্রালে হওয়ায় ফোকাস ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ক্ষেত্রে পায়। এই আন্দোলনে কিন্তু টার্নিং পয়েন্ট আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ভূমিকা, সে ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে আবার একটা নতুন অস্থিরতা তৈরি হোক, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন যেটা জাতীয় রাজনীতিতে তৈরি হচ্ছে এটা যেন না হয় যে এখন কেউ কেউ বলছি 5ই আগস্টের মতো প্রয়োজনে আবার গণতন্ত্রের জন্য ভোটের দাবিতে রাজপথে আমাদেরকে নামতে হবে। আচ্ছা, তাহলে এই বিপ্লবটা আমরা কেন করলাম? হাসিনার মতো একটা দৈত্য দানবীয় ফ্যাসিস্টকে কেন সরালাম? যে আমাদের কিন্তু আমার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়। আশা করি আমাদেরকে সেটি করতে হবে না। এবং সেক্ষেত্রে নতুন নেতৃত্বের কথা আমরা বলছি, তরুণদেরকে রাজনীতিতে এগিয়ে আসার কথা বলছি, নতুন নেতৃত্ব তৈরিতে তরুণীদের জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই, তারা সবচেয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছে। কারো ইশারা আকাঙ্ক্ষার অপেক্ষা থাকে না, রাখবেন জাকসুকে সকলকে নিয়ে একটা ইনক্লুসিভ এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন সবার আগে তিনি উপহার দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আমি শুনতে পাচ্ছি অনেকে বলছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তাদের বসা লাগবে, এখনো জাহাঙ্গীরনগর করে ফেলছে, তারা এখনো বসা লাগবে। এটাই কিন্তু একটা জটিলতা তৈরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর 4টা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এতদিন ধরে তারা যেভাবে তাদের স্বায়ত্তশাসন ইজারা দিয়েছিল, আমি মনে করি এখন অন্তত তাদের মেরুদণ্ড সোজা করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা দরকার। অন্তত এই স্বায়ত্তশাসিত ছাত্র রাজনীতি তথা শিক্ষার মান উন্নয়ন এবং আগামী বাংলাদেশের জন্য সমস্ত আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পরবর্তীতে যেগুলো হয়েছে 4টার বাইরেও স্বায়ত্তশাসন দেওয়া দরকার। তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলো কিছুটা অন্তত জাতির সংকটে মুক্ত জ্ঞান চর্চার পূর্ণভূমি হিসেবে একটা ভূমিকা রাখতে পারবে। আজকের আয়োজনে আমরা আয়োজকদেরকে ধন্যবাদ জানাই এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে একটা নতুন যুগের সূচনা হবে, একটা নতুন পথের সৃষ্টি হবে। সেই প্রত্যাশায় সবাইকে শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে ভালো লাগে।